এবার ধনীদের ওপর চড়াও হচ্ছে এনবিআর। আসছে অর্থবছর থেকে সারচার্জের বদলে উন্নত দেশগুলোর মতো সম্পদ কর ব্যবস্থা চালু করতে যাচ্ছে সংস্থাটি, যেখান থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্য 14,000 কোটি টাকার পাশাপাশি ব্যাংকের মুনাফার ওপর নির্ভরশীল ব্যক্তিদেরও ফেলা হচ্ছে বাড়তি চাপে। কারণ সেখানে বর্তমানে কেটে রাখা উৎসে কর বাড়ছে দ্বিগুণ পর্যন্ত। এছাড়া ফাঁকি বন্ধে কঠোর নজরদারির আওতায় আসছে সব ব্যবসা প্রতিষ্ঠান। মনিরুল হাসানের রিপোর্ট। দেশে বর্তমানে ট্রেড লাইসেন্সধারী প্রতিষ্ঠান 70 লাখের উপরে, কিন্তু এর মধ্যে বিআইএন আছে 8 লাখের কম, আর তা থেকে রিটার্ন দেন মাত্র 5 লাখ। ফলে বিপুল রাজস্ব ফাঁকির সুযোগ রয়েছে সেখানে। এটি কমাতে আসছে অর্থ বছর থেকে ব্যাংক হিসেব খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে ব্যবসায় শনাক্তকরণ নম্বর। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অতিরিক্ত 3,000 কোটি টাকা আয়ের লক্ষ্য এনবিআরের। এটা খুবই যৌক্তিক। যারা ব্যবসা বাণিজ্য করবেন, লাইসেন্স নেবেন, লাইসেন্স নবায়ন করবেন, তাদেরকে অবশ্যই বিল নিতে হবে, এবং বিলটা যখন নেওয়া হবে তখন কিন্তু তারা একটা এনবিআর এর নেটের মধ্যে চলে আসে। লিকেজের যে জায়গাগুলো, এগুলোকে যদি আমরা স্বয়ংক্রিয় করতে পারি তাহলে এনবিআর এরও বাড়ে, এবং আমরাও আমাদের বিভিন্ন সেক্টরাল যেসব পরিকল্পনা গ্রহণ করতে চাই সেটাও কিন্তু আমরা আরো ভালো তথ্য উপাত্তের ভিত্তিতে করতে পারব। নতুন অর্থ বছরে আরো বড় সিদ্ধান্ত হতে পারে ধনীদের জন্য প্রগতিশীল কর হার আরোপ। বর্তমানে সম্পদ মূল্য থেকে আয়ের বিপরীতে দেয়া করের উপর সর্বোচ্চ 35% সারচার্জ কেটে রাখে এনবিআর। তবে নতুন বাজেটে তার বদলে চালু হতে পারে সম্পদ কর ব্যবস্থা। সেক্ষেত্রে 4টি স্তরে মোট সম্পদের উপর দিতে হবে সর্বোচ্চ 2% হারে বাড়তি অর্থ। এর মাধ্যমে রাজস্ব বাড়তে পারে 14,000 কোটি টাকা। বর্তমান যে সারচার্জের পদ্ধতি আছে এটাই সঠিক আছে, এবং এখান থেকে তুলনামূলকভাবে অনেক বেশি রাজস্ব আদায় হচ্ছে, এবং আমার মনে হয় এটাকে একটু ফাইন টিউনিং করে এটাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। নতুনভাবে ওয়েল ট্যাক্স করার কোনো, আমি মনে করছি এটার কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলে আমি মোটেই মনে করি না। নতুন অর্থ বছরে মুনাফা থেকে আয়ের উপরও চোখ পড়ছে এনবিআরের। বর্তমানে সেখান থেকে 15% পর্যন্ত উৎসে কর কাটা হলেও তা 20% নিতে চায় সংস্থাটি, যাতে আয় বাড়বে 7,000 কোটি টাকা। আর দ্বিগুণ করা হচ্ছে পারিশ্রমিক ও সম্মানী থেকে আসা আয়ের উৎসে কর, যা কিছুটা হলেও চাপ বাড়াবে সাধারণ মানুষের। এনবিআর কেবলমাত্র বেশি বেশি আদায় করবে, আর অন্য জায়গায় আমি ব্যবসা বাণিজ্য বিনিয়োগকারীকে সহায়তা, আমি যেটা প্রয়োজনীয় সহায়তা সেটা আমি দিব না। এটা করতে গেলে কিন্তু একদিকে এনবিআরও অনেক বাধার সম্মুখীন হবেন, আবার অন্যদিকে এই যে তারা বেশি আদায় করতে চাচ্ছেন সেটার জন্য যে অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের পরিচালনা করতে হবে, কারণ এখানে তো বেসটাকে সম্প্রসারিত করা হবে একটা বড় তাদের আদায়ের উৎস। নতুন বাজেটে 27.5% কর্পোরেট কর বসতে পারে ফার্ম, ট্রাস্ট, তহবিল ও ব্যক্তি সংঘের আয়ের উপর। এছাড়া মূসক, আয়কর কিংবা কাস্টমসে বিশেষ উদ্যোগ থাকছে নীতিগত ও প্রশাসনিক সংস্কারে। সব মিলিয়ে সংস্থাটির বাড়তি আয়ের লক্ষ্য 1,43,000 কোটি টাকা। মনিরুল হাসান, 71, ঢাকা। আবারও কি ব্যাংক খাতে নিয়ন্ত্রণ ফিরছে এস আলম মজুমদার গঙের হাতে? নতুন অধ্যাদেশ পাশের পর এই আলোচনায় চারদিকে। কারণ একীভূত ব্যাংকে সরকারের দেওয়া অর্থের মাত্র 7.5% পরিশোধ করে রাখা হয়েছে মালিকানা ফেরত পাওয়ার সুযোগ, যদিও এর বিপক্ষে ছিল স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক। টিআইবি মনে করে এই সিদ্ধান্তে আরও এক দফা ঝুঁকি তৈরি হলো ব্যাংক ব্যবস্থা ঘিরে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। রেজলিউশন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। 10 এপ্রিলের এই সিদ্ধান্তের পর ব্যাংক ব্যবস্থা ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। নতুন পাশ হওয়া বিলের 18 ক অনুযায়ী একীভূত হওয়া কিংবা প্রক্রিয়ায় থাকা প্রতিষ্ঠানগুলোতে সরকারের বিনিয়োগ করা অর্থের 7.5% পরিশোধ করে মালিকানায় ফিরতে পারবেন আগের শেয়ারধারীরা, আর বাকি 92.5% পরিশোধ করতে হবে 2 বছরের মধ্যে, তবে 10% সরল সুদ সহ। অর্থাৎ শর্ত পূরণ করতে পারলে এস আলম কিংবা নজরুল ইসলাম মজুমদারদেরও ফেরার সুযোগ রয়েছে নতুন বিলে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, এমন সিদ্ধান্তের মাধ্যমে আরো এক দফা অস্থিরতার শঙ্কা তৈরি হলো ব্যাংক ব্যবস্থা ঘিরে। খুব পরিষ্কারভাবে এটা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দুর্নীতি সহায়ক, যারা লুটপাট করেছেন তাদেরকে পুনর্বাসনের একটা সুযোগ সৃষ্টি করার একটা পরিষ্কার একটা দৃষ্টান্ত, এবং এটি খুবই অবাক করার মতো। যারা লুটপাট করেছে আইন অনুযায়ী এবং অধ্যাদেশ অনুযায়ী তাদেরকে কিন্তু যদি পুরো অর্থ ফেরত দেয় তাদের এই ব্যাংকগুলোতে তাদের ঢোকার কোনো সুযোগ ছিল না।
পাশ হওয়া রেজুলেশন অনুযায়ী এই প্রক্রিয়ায় ফিরতে আগ্রহীদের আবেদন যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে থাকতে পারে ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় পুনরায় গ্রহণের আবেদন। এসব পরিপালনের জন্য দিতে হবে একাধিক অঙ্গীকার, যেমন সরকার ও বাংলাদেশ ব্যাংকের দেয়া সব অর্থ পরিশোধ, নতুন মূলধন যোগান, সুদসহ ঋণ পরিশোধ এবং সমস্ত পাওনাদারের দায় নিষ্পত্তি। যদিও একাধিক সূত্র বলছে এই সুযোগ রাখার বিপক্ষে ছিল খোদ কেন্দ্রীয় ব্যাংক। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল তাদের, অথবা এটা ওপেন, অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য, সেটা আসতে পারবে। অর্থাৎ পুরনো বলতে বুঝিয়েছে যেখানে যাদের নামে সব পরিচালকরা তো আর আসলে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। সরকারের একটা অপশন রেখেছে, এর অর্থ এই না যে তারাই আবার সেখানে ইনভেস্ট করবে, অন্যদেরও যাতে ইনভেস্ট করার একটা সুযোগ থাকে সেই সব ব্যাংকে, সেই ব্যবস্থাটা হয়তো রাখা হয়েছে, কিন্তু এটাই ফাইনাল কথা বলে আমি মনে করি না। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ও গ্লোবাল মিলে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। ৩৫,০০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দেয় ২০,০০০ কোটি। আব্দুল জাহির আনাস, ৭১, ঢাকা। বাংলাদেশের ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আইএমএফ। ওয়াশিংটনের সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইএমএফের সাথে দেন দরবারে কয়েকটি বিষয়ে সমাধান হয়নি। আগামী ২ সপ্তাহের আলোচনার মাধ্যমে সেগুলো মীমাংসার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সাথে বাংলাদেশের $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চলছে। এ পর্যন্ত 5 কিস্তিতে $3 বিলিয়ন কিছু বেশি পরিমাণ অর্থ পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত করে রাখা বাকি কিস্তির অর্থ ছাড়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। এই ঋণের অর্থ ছাড় নিশ্চিতের চেষ্টা ছিল অর্থমন্ত্রীর নেতৃত্বে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের। বৈঠকের পঞ্চম দিনে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠকেও গুরুত্বের সাথে আলোচনা হয় ঋণের কিস্তি ছাড়ের বিষয়টি। পরে অর্থমন্ত্রী জানান, ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত মেলেনি। তবে আমি মনে করি সার্বিকভাবে যে সবাই মোটামুটি বিএনপির নির্বাচনী যে স্ট্যাটাসের সাথে অ্যালাইন হয়েছে, এটার মধ্যে সমর্থন আছে। কিভাবে এটা আমরা বাস্তবায়ন করব, এখানে যে সমস্যাগুলো সমাধান করব, অ্যাপ্রোচটা কি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। মন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষায় আইএমএফ এর সঙ্গে আলোচনা এগিয়ে নেবে বাংলাদেশ। আইএমএফ এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। এবারের বসন্তকালীন বৈঠকের আলোচনাগুলোতে বাংলাদেশকে বিভিন্ন খাতে সংস্কার এগিয়ে নেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছে আইএমএফ। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। জ্বালানির তীব্র সংকটে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে তেল, এতে গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে চরম অসন্তোষ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, জানাবেন বিস্তারিত। আপনি জানেন যে জ্বালানির যে সংকট সেটি কিন্তু দীর্ঘ 1.5 মাস হয়ে যাচ্ছে। এই সংকট তৈরি হয়েছে ইরান যুদ্ধের কারণে, এবং সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন পাম্পগুলোতে কিন্তু মোটরসাইকেল, প্রাইভেট কার এবং যে যানবাহন রয়েছে সেটার দীর্ঘ সারি। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ট্রাস্ট ফিলিং স্টেশন, এটা হচ্ছে অ্যালেনবাড়িতে, এবং সেখানে এই ফিলিং স্টেশনের যেখানে তেল দেয় সেখান থেকে শুরু করে এর দীর্ঘ লাইনটি কিন্তু চলে গেছে একদম মহাখালী যে রেলগেট, অর্থাৎ প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এবং এখানে যারা তেল নিতে এসেছেন আমরা তাদের সাথে কথা বলেছি, অনেকেই গতকালকে 11:30 এবং 11টা থেকে দাঁড়িয়ে সবশেষ 12টা, 11:30 এবং 12:30টার দিকে তেল পেয়েছেন। এবং এই যে দীর্ঘ ভোগান্তি, তাদের কাছে প্রশ্ন ছিল যে আপনারা সংকট জানেন তারপরে কেন লাইনে দাঁড়িয়েছেন। তাদের একটাই কথা ছিল যে অনেকেই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী, যারা কিন্তু উবার বা পাঠাও চালিয়ে দিনানিপাত করেন, একই সাথে তারা বিভিন্ন ধরনের ব্যবসা করেন, সেক্ষেত্রে তাদের এই যে সংকট বা ভোগান্তিকে উপেক্ষা করেই কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে। মৌটুসি, লেবাননে যুদ্ধবিরতির ঘোষণায় হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নেমেছে ব্যারেল প্রতি $90 ঘরে।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট খুলে দেওয়ার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নেমে আসে $90। এর আগেও যা ছিল প্রায় $100 ঘরে। অন্যদিকে কিছুটা বেড়ে স্বর্ণের দাম আউন্স প্রতি উঠেছে $4,800। এছাড়া মিশ্র ধারা দেখা গেছে বৈশ্বিক শেয়ার বাজারে। তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে আবারও হরমুজ বন্ধের হুমকি দিয়েছে ইরান। ছুটির দিনে বাজার পরিস্থিতি নিয়ে জানবো সহকর্মী মেজবা হাসানের কাছ থেকে। মেজবা, মোটরসে বাজার পরিস্থিতি যদি আজকে বলতে চাই, আজকে শনিবার ছুটির দিন, সেক্ষেত্রে বাজারে কিন্তু মানুষের আনাগোনা যেভাবে থাকার কথা তেমনটা কিন্তু আমরা দেখছি না। সেই সাথে তো একটি প্রভাব আছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই জায়গাতে আছে। কাঁচা বাজারের ক্ষেত্রে আমরা যদি বলি যে এখন হলো গ্রীষ্মের যে সবজিগুলো বাজারে আসার কথা, বিশেষ করে পটল, ঝিঙে, ধুন্দুল থেকে শুরু করে যে সবজি, এই সবজিগুলো কিন্তু মানুষের এক পর্যন্ত এখনো স্বস্তি নেই। প্রতিটি সবজি কিনতে কিন্তু 80 থেকে 100 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 150 থেকে 150 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। সবকিছু মিলে সবজির বাজারে তো স্বস্তি নেই। যদি মাছের ক্ষেত্রে যাই, সে মাছের ক্ষেত্রেও আমরা দেখেছি বিগত সময়ের চেয়ে প্রায় ঈদের আগে এবং ঈদের পরবর্তী সময়ে কিন্তু সেই সব মাছের দাম কিন্তু, বিশেষ করে রুই মাছ কিন্তু যেটি আগে 380 থেকে 350 মধ্যে পাওয়া যেত, সেটি কিন্তু এখন 450 পর্যন্ত বিক্রি হচ্ছে। আরেকটু জানিয়ে রাখি যে ডিমের দাম, বিশেষ করে যেখানে একটু মানুষ কমের মানুষ ডিমের উপর নির্ভরতা করে, সেই ডিমের দামে কিন্তু গত কয়েক মাস ধরে একটু স্টেবল থাকলেও কিন্তু সেই দামেও কিন্তু এখন বেড়েছে। যেটি প্রতি ডজন আগে 120 টাকায় পাওয়া যেত, সেটি কিন্তু এখন 150 টাকা ছাড়িয়েছে। সবকিছু মিলিয়ে আসলে বাজারে স্বস্তি নেই। তবে একটি তথ্য জানিয়ে রাখি, সোনালী মুরগির যে দাম ছিল, সেই সোনালী মুরগির 450 ছিল, সেটি কিন্তু এখন 380 টাকা এসেছে। এই ছিল মৌটুসী আজকের বাজার পরিস্থিতি। বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন মেজবা হাসান। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।